কঠোর নিরাপত্তায় কেরানীগঞ্জের নতুন কারাগারে নেওয়া হচ্ছে কেন্দ্রীয় কারাগারের বন্দীদের। যান চলাচলে নিয়ন্ত্রণ। বিভিন্ন ইন্টেলিজেন্সের থেকে আমরা রিপোর্ট নিয়ে অনেক গুরুত্বের সাথে নিয়েছি, যাতে করে কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত না হয় এবং কোনোভাবেই নাশকতা সৃষ্টি করতে কেউ না পারে। নতুন কারাগারকে ঘিরে কোনো সিন্ডিকেট গড়ে তুলতে দেয়া হবে না বললেন আইজি প্রিজন। দীর্ঘদিন পুরাতন ঢাকার এই ঘিঞ্জি এরিয়ার মধ্যে থাকার কারণে অনেক ধরনের সিন্ডিকেট ডেভেলপ করেছিল, সেটা আমরা আশা করছি যে কেরানীগঞ্জে স্থানান্তরিত হলে সেই সিন্ডিকেটটা ভেঙে যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি পারমিতা হিম এবং আমি আসাদ আজিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 10 বছরেও শেষ হয়নি বিস্ফোরক মামলায় গ্রেফতার শায়েক আব্দুর রহমানের ছেলেসহ 4 জঙ্গির বিচার। সাক্ষী হাজির করতে না পারাই কারণ বলছেন আইনজীবীরা। জঙ্গি দমনে বিশেষ নির্দেশনা দিয়ে শেষ হল 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। মামলা পরিচালনায় জটিলতা সৃষ্টি হলে আইন মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ। সারা দেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। এবং গত 1 দশকে সুন্দরবনে আশঙ্কাজনক হারে কমেছে বাঘের সংখ্যা। হুমকির মুখে প্রাণীটির অস্তিত্ব। বাঘ দিবসে দেশের বিভিন্ন স্থানে র্যালি। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার। ভোর থেকে কঠোর নিরাপত্তায় নাজিমউদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বন্দীদের নেওয়া শুরু হয়। আজ শেষ না হলে আগামীকালও বন্দীদের সরিয়ে নেওয়া হতে পারে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। 1788 সালে নির্মিত লাল দালান খ্যাত এই কারাগারটিকে আগামীতে জাদুঘর হিসেবে গড়ে তোলা হবে। ভোরের আলো ফোটার পরপরই শুরু হয় 238 বছরের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জে স্থাপিত এশিয়ার সবচেয়ে বড় কারাগারে বন্দীদের স্থানান্তর প্রক্রিয়া। বিশাল বহরে করে চলছে বন্দী নেয়া। সারিবদ্ধ প্রিজন ভ্যানের এ দৃশ্য দেশের জন্য এক ঐতিহাসিক ঘটনা। একটি বহরে 3 শতাধিক আসামি নিয়ে যাওয়া হয়। প্রিজন ভ্যানের সঙ্গে থাকছে ফায়ার সার্ভিসের গাড়ি ও অ্যাম্বুলেন্স। বন্দি স্থানান্তরকে ঘিরে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। পুরান ঢাকা থেকে কেরানীগঞ্জ পর্যন্ত রাস্তার মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি কাজ করছে বিজিবি। নিয়ন্ত্রণ করা হয় যানবাহন চলাচল। আমরা এই বিষয়টা অনেক গুরুত্বের সাথে নিয়েছি এবং যাতে করে কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত না হয় এবং কোনোভাবেই নাশকতা সৃষ্টি করতে কেউ না পারে, সেজন্য আমরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগার থেকে নারী বন্দীদের এরই মধ্যে গাজীপুরের কাশিমপুর কারাগারে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন স্পর্শকাতর মামলার দণ্ডপ্রাপ্ত কয়েদিদের আগে স্থানান্তর করা হয় বলে জানায় কারা কর্তৃপক্ষ। দীর্ঘদিন পুরাতন ঢাকার এই ঘিঞ্জি এরিয়ার মধ্যে থাকার কারণে অনেক ধরনের সিন্ডিকেট ডেভেলপ করেছিল, সেটা আমরা আশা করছি যে কেরানীগঞ্জে স্থানান্তরিত হলে সেই সিন্ডিকেটটা ভেঙে যাবে। শুধু শাস্তি নিশ্চিত করাই নয়, পুরুষ বন্দীদের জন্য নির্মিত এই কারাগারটিকেই সংশোধনাগার হিসেবে গড়ে তোলার কথা বলছে কর্তৃপক্ষ। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় আছেন সহকর্মী রাশেদ লিমন এবং কেরানীগঞ্জ নতুন কারাগারের সামনে রয়েছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। বন্দি স্থানান্তরের সবশেষ অবস্থা জানতে চলে যাব তাদের কাছে। প্রথমেই যাব পুরনো কারাগার লিমনের কাছে। লিমন। পারমিতা, পুরান ঢাকার এই প্রায় 228 বছরের পুরনো এই কারাগারটি স্থানান্তর করে কেরানীগঞ্জে যে নেওয়া হয়েছে, সেখানে আসলে যে সকাল থেকে আজকে যে এই স্থানান্তর প্রক্রিয়া চলছে ভোর 6টা থেকে শুরু হয়েছে এবং এই স্থানান্তরকে কেন্দ্র করে ভোর 4টা থেকেই কিন্তু আমরা দেখেছি যে এই পুরো এলাকা একদম সেই পুরান ঢাকা আমি এখান থেকে প্রায় কেরানীগঞ্জ পর্যন্ত কিন্তু কঠোর নিরাপত্তা বলয় তৈরি
করা হয়েছে। এবং আপনি জানেন এটা একটা ব্যস্ততম রাস্তা, পাশাপাশি একদিকে পুরান ঢাকা, স্বাভাবিকভাবেই একটু ঘনবসতি, পাশাপাশি মেয়র হানিফ ফ্লাইওভার উপর থেকে যেহেতু যাচ্ছে, সে কারণে আসলে ঠিক আপনি ভেঙে ভেঙে যেহেতু নেওয়া হচ্ছে, ঠিক যখনই এই আসামিদেরকে নেওয়া হচ্ছে ঠিক তার আগে পরে মিলিয়ে বেশ খানিকটা সময় আসলে নিরাপত্তা ব্যবস্থা একটু বেশি জোরদার করা হয়। এবং পরক্ষণেই কিন্তু আসলে যেহেতু সাধারণ মানুষের একদমই চলাচলের উপর কিছুটা নিষেধাজ্ঞা থাকলেও কিন্তু যেহেতু স্থানীয় যারা রয়েছেন বা এই মেয়র হানিফ ফ্লাইওভার যারা ব্যবহার করেন তাদের সুবিধার্থে কিন্তু আসলে এই মাঝখানে যে প্রায় আমরা দেখেছি কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টাও সময় লাগছে এক ধাপ থেকে আরেক ধাপে স্থানান্তর প্রক্রিয়ায়, ওই সময়টা কিন্তু একটু কিছুটা হলেও নিরাপত্তা ব্যবস্থা এবং সাধারণ মানুষের চলাচল কিছুটা শিথিল করে দেওয়া হয়। এছাড়া আমরা দেখেছি ধাপে ধাপে এ পর্যন্ত প্রায় 5200-র মতো বন্দীকে স্থানান্তর করা হয়েছে এবং আমরা জানি যে প্রায় 6400 মতো বন্দী এখানে রয়েছে এবং এর মধ্যে 5200-র মধ্যে 200 এর মধ্যে নেওয়া হয়ে গেছে এবং তারা সবই আসলে পুরুষ বন্দী ছিলেন এবং আমরা জানি প্রায় 400-র মতো নারী বন্দীও রয়েছে। যেহেতু আমরা জানি যে সকাল নাগাদ এক ব্রিফিংয়ে কারা কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন যে তারা যদিও 2 দিন সময় নিয়েছেন কিন্তু তারপরও তাদের চেষ্টা থাকবে আজকের মধ্যেই আসলে পুরো স্থানান্তর প্রক্রিয়াটা সমাপ্ত করতে, কিন্তু যদিও এরই মধ্যে কিন্তু রাত নেমে এসেছে, যে কারণে আসলে আমরা এখানে যেটা ধারণা করছি বা বিভিন্ন সূত্রের মাধ্যমে যেটা জানতে পারছি হয়তো বা বিষয়টি এমনও হতে পারে যে 6000 কারা বন্দী রয়েছে তাদের পুরুষ রয়েছেন তাদের হয়তো বা আজকের স্থানান্তর করা হলে নারীদের হয়তো বা কালকেও স্থানান্তর করা হতে পারে। যদিও এই বিষয়ে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা কিছু জানতে পারিনি, পাশাপাশি আমরা যেটা দেখেছি বাইরের যেহেতু আমরা একটু দূরে অবস্থান করছি বাইরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সেরকমই রয়েছে, কারণ এই স্থানান্তর প্রক্রিয়া যে রয়েছে সেটি কিন্তু এখনো চলছে। তবে পুরোপুরি আজকের মধ্যেই কি শেষ হবে এ ব্যাপারে আসলে এখনো চূড়ান্ত সিদ্ধান্তটা আমরা এখনো জানতে পারিনি, তবে প্রক্রিয়া চলছে, পরবর্তীতে হয়তো বা আমরা পুরোপুরিভাবে জানিয়ে দিতে পারবো। পারমিতা, এই মুহূর্তে কেরানীগঞ্জে আছে সহকর্মী মামুন, সেখানকার পরিস্থিতি জানতে চলে যাচ্ছি মামুনের কাছে। লিমন, সেই ভোর থেকে বন্দী স্থানান্তরের যে প্রক্রিয়া, সেই বন্দী স্থানান্তরের প্রক্রিয়ার এ পর্যায়ে আপনাকে জানাতে পারি যে 16তম কয়েদি বহনকারী যে বহর, সেই বহরটি কিন্তু কিছুক্ষণ আগে এই কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে যে নবনির্মিত কেন্দ্রীয় কারাগার, সেই কারাগারে এসে পৌঁছেছে এবং সেই শেষ 16তম বহরটিতে কিন্তু আমরা জানতে পেরেছি সেখানে কয়েদি সংখ্যা ছিল 325 জন এবং 15তম বহরে ছিল 15তম বহর সকাল থেকে যে 15টি বহর এসছে, 15টি বহরের মোট কয়েদি সংখ্যা যদি আপনাকে বলি তো বলতে হয় 5007 জন এবং তারপরে 16তম বহরে 325 জন যোগ করলে মোট কয়েদির সংখ্যা এই কেন্দ্রীয় কারাগারের বর্তমান যেটি নতুন কারাগার, এই কারাগারের অভ্যন্তরে কিন্তু এখন পর্যন্ত 5332 জন কয়েদিকে অভ্যন্তরে প্রবেশ করানো হয়েছে। এবং আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই পারমিতা, তা হলো যে আমরা সকাল থেকে যেমনটা দেখেছিলাম বা শুনছিলাম যে আইজি প্রিজন যেমনটা বলছিলেন যে আজ এবং কাল এই 2 দিনে আসলে বন্দী স্থানান্তর প্রক্রিয়া শেষ করা হবে, কিন্তু আমরা দেখছি এই দিনের শেষ ভাগে একদম দিন শেষই হয়ে গেছে, সন্ধ্যা এসেছে। তো এখন আমরা যেমনটা দেখছি যে একেবারে শেষ পর্যায়ে চলে এসছে বন্দী স্থানান্তরের যে প্রক্রিয়া, 5332 জন এবং 6400 জনের বা 6500 যে হিসেব আমাদের কাছে রয়েছে মোট বন্দী স্থানান্তরের, সেই হিসেবে আর 2 থেকে 3টি বহরের মাধ্যমেই কিন্তু এই যে বন্দী স্থানান্তর সেই প্রক্রিয়াটি সম্পন্ন করা সম্ভব হবে। তো এখানে আসলে এই কেন্দ্রীয় কারাগারের চারপাশে যে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন, যেহেতু তারাই আসলে আজকে মূল যে নিরাপত্তা, সেই নিরাপত্তার দায়িত্ব পালন করছেন, তো তাদের কারো সাথে আমাদের কথা হয়েছে একাধিকবার। তারা যেমনটা জানাচ্ছেন যে যেহেতু অধিকাংশই হয়ে গেছে এবং শেষের কিছু সংখ্যক কয়েদি স্থানান্তর বাকি রয়েছে, তাই তারা চাচ্ছেন যে আজকেই যেন এই বন্দী স্থানান্তর প্রক্রিয়াটি শেষ হয় এবং সমস্ত কয়েদিকে যেন আজকে এই নাজিমউদ্দিন রোডে যে পুরাতন কারাগার, সেই পুরাতন কারাগার থেকে এই নতুন কারাগারে নিয়ে আসা হয়। আরেকটি তথ্য আপনাকে যোগ করতে চাই যে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু নিরাপত্তায় কোনো ঘাটতি আমরা দেখিনি, বিন্দুমাত্র নিরাপত্তা ব্যবস্থা প্রশমিত হতে আমরা দেখিনি, বরং দেখেছি যে ঘন্টায় ঘন্টায় নিরাপত্তা আরো বাড়তে দেখেছি। পারমিতা। দর্শক, বন্দী স্থানান্তরের সর্বশেষ পরিস্থিতি আমরা জানছিলাম। কেরানীগঞ্জের নতুন কারাগারের সামনে ছিলেন আমাদের সহকর্মী কামরুজ্জামান মামুন এবং তার আগে আমাদেরকে জানাচ্ছিলেন পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে রাশেদ লিমন।
10 বছরেও শেষ হয়নি কুমিল্লায় অস্ত্র বিস্ফোরক সহ গ্রেফতার শায়েক আব্দুর রহমানের ছেলে নাবিল সহ 4 জঙ্গির বিচার। এতে ক্ষোভ প্রকাশ করে দ্রুত মামলা নিষ্পত্তির দাবি জানিয়েছেন নাগরিক সমাজের নেতারা। জেলার এপিপি জানালেন, সাক্ষী ও আসামি হাজির করতে না পারায় ধীর গতিতে চলছে বিচার। পুলিশ বলছে, তদন্ত প্রতিবেদন দাখিলের পর মামলা নিষ্পত্তিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো দায়িত্ব নেই। বাহার রায়হানের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2006 সালের 13 মার্চ কুমিল্লার কারাগারের পার্শ্ববর্তী বিষ্ণুপুর এলাকায় রওশন ভিলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক সহ 2 জেএমবি সদস্যকে আটক করে র্যাব। তাদের দেয়া তথ্য মতে সেদিনই শহরের কালিয়াজুরির একটি বাড়িতে অভিযান চালানো হয়। সে সময় র্যাবের সাথে জেএমবি সদস্যদের সংঘর্ষ হয়। 2 ঘন্টারও বেশি সময় ধরে চলা দফায় দফায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জেএমবির বোমা বিশেষজ্ঞ শাকিল আহমেদ ওরফে মোল্লা ওমর সহ 4 জন নিহত হয়। পরে শক্তিশালী গ্রেনেড সহ আটক করা হয় ফাঁসির রায়ে দণ্ডিত শায়েক আব্দুর রহমানের ছেলে নাবিল সহ 2 জঙ্গি সদস্যকে। কিন্তু নানা কারণে এ ঘটনায় দায়ের হওয়া 2টি মামলার বিচার কাজ এখনো ঝুলে আছে। যেহেতু আসামিগুলি বাংলাদেশের বিভিন্ন কারাগারে অবস্থান করায় এবং একই তারিখে বিভিন্ন ডিস্ট্রিক্টে তাদের মামলা থাকার কারণে তারা ওই নির্দিষ্ট তারিখে কোর্টে তাদের আনতে পারে না। জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তা বলছেন, তদন্ত প্রতিবেদন দাখিলের পর মামলার নিষ্পত্তির দায়িত্ব আদালতের। পুলিশের সমস্যা না, কারণ পুলিশের যে দায়িত্ব যেটা ছিল মামলা তদন্ত করে পুলিশ প্রতিবেদন কিন্তু ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তবে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, জঙ্গিদের মূল উৎপাটনের লক্ষ্যে সব জঙ্গি মামলার বিচার কাজ নিষ্পত্তিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব নিতে হবে। জামিন নিয়ে অনেকগুলো জঙ্গি বেরিয়ে গেছে। এই যে একটা হতাশজনক অবস্থা, এই অবস্থার জন্যই আমাদের দেশ কিন্তু জঙ্গি মুক্ত হচ্ছে না। যারা দেশের মানুষকে হত্যা করছে, জবাই করছে, তাদেরকে সর্বোচ্চ শাস্তির এটা যদি করতে পারে, অনেকটাই জঙ্গিবাদটা দমন হবে। র্যাবের সাথে সংঘর্ষ এবং অস্ত্র বিস্ফোরক উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া 2টি মামলায় সাক্ষী রয়েছেন 107 জন। তবে এ পর্যন্ত আদালতে সাক্ষ্য দিয়েছেন মাত্র 13 জন। সময় সংবাদ, কুমিল্লা। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে বিশেষ নির্দেশনা দেওয়ার মধ্য দিয়ে শেষ হলো জেলা প্রশাসক সম্মেলন। সম্মেলন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। 4 দিনব্যাপী সম্মেলনের শেষ দিন 8 মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা বৈঠক করেন জেলা প্রশাসকদের সঙ্গে। প্রতিটি আলোচনায় প্রাধান্য পেয়েছে জঙ্গিবাদ ইস্যু। এছাড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও নির্দেশনা দেওয়া হয়। মাঠ পর্যায়ে প্রশাসনকে গতিশীল করতে 26 জুলাই ঢাকায় শুরু হয় 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সম্মেলনে 38টি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা বৈঠক করেন জেলা প্রশাসকদের সঙ্গে। এবারের সম্মেলনে সারা দেশে জঙ্গি ও সন্ত্রাস দমনে জেলা প্রশাসকদের তৎপর হওয়ার বার্তা দেওয়া হয়। সম্মেলনের শেষ দিনে বৈঠক শেষে তথ্যমন্ত্রী বলেন, এবার প্রাধান্য পেয়েছে জঙ্গি ও সন্ত্রাস দমনের বিষয়টি। এ সংক্রান্ত মামলা পরিচালনায় জটিলতা সৃষ্টি হলে আইন মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী। গণপ্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে জেলা প্রশাসকগণ জঙ্গি দমনের যুদ্ধ, উন্নয়নের যুদ্ধ, সুশাসনের যুদ্ধ, এই 3 যুদ্ধে যথাযথ ভূমিকা রাখা তার সাংবিধানিক কর্তব্য। আমাদের এবং বিশ্বের যে একটা সমস্যা জঙ্গিবাদ, সেইটার ব্যাপারে আইন মন্ত্রণালয়ের একটা সেলের কথা বলেছি যে ওনারা যদি মনে করেন প্রসিকিউশন থেকে বিচার বিভাগকে ঠিক মতো সহায়তা করা হচ্ছে না, তাহলে জেলার অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে ওনারা যেন আমাদেরকে তাৎক্ষণিক সেই সেল খবর দেন, আমরা ব্যবস্থা গ্রহণ করব। নদী দূষণ ও দখল রোধে জেলা প্রশাসকদের কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন নৌ পরিবহন মন্ত্রী। অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের ফলে নদীর যে গতি প্রবাহ বিঘ্নিত হচ্ছে, নদীর পাড় ভাঙছে, বাড়িঘর ভেঙে যাচ্ছে, ফলে এইটা যাতে না করতে পারে সেই ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হলো। সম্মেলন শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে জেলা প্রশাসকদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সমস্ত মানুষকে সাথে নিয়ে তাদেরকে সেন্সিটাইজ করে এই জঙ্গিবাদ এবং সন্ত্রাসকে মোকাবেলা করতে হবে। 4 দিনব্যাপী সম্মেলনে জেলা প্রশাসকদের দেয়া 288টি প্রস্তাবের উপর আলোচনা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। বারবার অভিযান চালিয়েও বন্ধ করা যাচ্ছে না নকল ওষুধ উৎপাদন ও বিক্রি। আইনের সঠিক প্রয়োগের অভাবই কারণ বলছেন চিকিৎসাবিদরা। বাঙালির শৌর্য বীর্যের প্রতীক রয়্যাল বেঙ্গল টাইগার এখন নিজের অস্তিত্বের সাথে যুদ্ধ করছে। সুন্দরবনে বাঘের সংখ্যা
কমতে কমতে এখন তা আশঙ্কাজনক পর্যায়ে নেমে এসেছে। গত এক দশকে এই সংখ্যা যা ধারণা করা হতো এখন তা 1/4-এরও কম রয়েছে। এমন বাস্তবতায় অতি বিপন্ন বাংলাদেশের জাতীয় এই পশু রক্ষায় ব্যাপক ভিত্তিক কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। বন বিভাগ সূত্রে জানা যায় 2015 সালে বাঘ গণনার প্রাপ্ত ফলাফল অনুযায়ী সুন্দরবনের বাঘের সংখ্যা 106টি। এক দশকের ব্যবধানে সবশেষ জরিপে বাঘের সংখ্যায় বিশাল ফারাক উঠে এসেছে। গত 4 দশকে সুন্দরবনের বাঘের সংখ্যা গণনা হয়েছে 6 বার। এর মধ্যে অনুকূল পরিবেশ হারাচ্ছে, সেই সাথে বেশ কিছু বাঘ মারা পড়ছে পাচারকারীদের হাতে। রয়্যাল বেঙ্গল টাইগার নানা কারণে বিলুপ্ত হচ্ছে। প্রথমত দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক চোরাচালান, যে চায়না এবং থাইল্যান্ড খুব সোচ্চারভাবে করছে এবং তাদের মূল শিকারের কেন্দ্র হচ্ছে বাংলাদেশ। সাধারণ ও জনপ্রতিনিধিদের সাথে নিয়ে প্রজনন স্থানকে সুরক্ষিত করতে হবে। বাঘের যে আবাসস্থল রয়েছে ওখানে নিরাপদ করতে হবে। বাঘের মুভমেন্ট এগুলো নিরাপদ থাকবে, কেউ ডিস্টার্ব করবে না, তার প্রজননে কেউ ডিস্টার্ব করবে না, তার চলাফেরায় কেউ ডিস্টার্ব করবে না। বিশেষজ্ঞদের মতে সুন্দরবনের বাঘ সহ অন্যান্য প্রাণী রক্ষায় ভারতের মতো সুন্দরবন মন্ত্রণালয় গঠন করা জরুরি। সুন্দরবনের মাছ শিকার, বাঘ হরিণ শিকার বা আমাদের যে দুর্বৃত্তায়ন যেগুলো আছে এই সবকিছু নিয়ন্ত্রণ করার জন্য সুন্দরবন কেন্দ্রিক একটা মন্ত্রণালয় করা উচিত বলে আমরা মনে করি। এদিকে নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে বিশ্ব বাঘ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে মংলায় বন বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সুন্দরবন রক্ষায় স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটিকে কেন্দ্র করে আলোচনা সভার আয়োজন করা হয়। সরকার জনগণের ভোটে নয় বরং বিদেশি শক্তির সহায়তায় নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশে কথা বলেন তিনি। গণতান্ত্রিক সরকারের পূর্ব শর্তই থাকে জনগণের দ্বারা নির্বাচিত হতে হয়। তারা জনগণের দ্বারা নির্বাচিত নন, তারা কোন ভিনদেশী শক্তির দ্বারা নির্বাচিত। এই সরকারের কোন কর্মকাণ্ডই জনগণ বিশ্বাস করে না। সুতরাং জনগণের আস্থা অর্জন না করতে বলে জনগণের যে কোনো কাজে অংশগ্রহণে সম্পৃক্ত না করতে পারলে কখনোই কোনো কাজ সফল করা যায় না। ইংল্যান্ড সিরিজের আগেই পরীক্ষা হতে পারে তাসকিন আরাফাত সানির, এমনটাই জানালেন বোলিং অ্যাকশন রিভিউ কমিটির সদস্য দীপু রায়চৌধুরী। তাছাড়া ঢাকা প্রিমিয়ার লিগে যেসব বোলারের বোলিং অ্যাকশন নিয়ে সমস্যা হচ্ছিল তাদের সমাধানের লক্ষ্যে কাজ করছে এই কমিটি। প্রয়োজনে উন্নত প্রযুক্তি দিয়ে অ্যাকশন বিশ্লেষণ করা হবে বলে জানিয়েছেন এই কোচ। তাসকিন আবার যায় টেস্টে যাবে, যেটা ক্লিয়ার হওয়ার জন্য। তো এখন আর যদি দেখেন যে ইংল্যান্ড যদি না আসে, সে মনে করে 1 মাসের ভিতরে আর 2 মাসে খেলা নাই, সে তাহলে ঠিক খেলার আগে যাবে। কতটুক ডিগ্রি তার বেন্ডিং হচ্ছে, সো সেই জিনিসটারে আমাদের বের করা। তো আমরা খুব শিগগিরই আমরা এটা বের করব। বের করার পরে তখন আমরা যে তাদের পিছনে ওইটা রেকটিফাই করার জন্য আমরা ডিফারেন্ট কোচগুলো দেব। বারবার অভিযানেও নকল ও ভেজাল ওষুধ উৎপাদন ও বিক্রি বন্ধ করা যাচ্ছে না। মামলার দীর্ঘসূত্রিতা আর আইনের কঠোর প্রয়োগের অভাবে এমনটি হচ্ছে বলে মত চিকিৎসাবিদদের। এক্ষেত্রে ওষুধ প্রশাসনকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে সুযোগ দেওয়ার পরামর্শ তাদের। তবে ওষুধ প্রশাসন বলছে অব্যাহত অভিযানের মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব। বিস্তারিত মুজাহিদ শুভর রিপোর্টে। ভেজাল প্যারাসিটামল খেয়ে 23 বছর আগে 76 জন শিশু মৃত্যুর ঘটনায় গত বছর 3 জনকে 10 বছর করে কারাদণ্ড দেন আদালত। মামলার দীর্ঘসূত্রিতা আর দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের উৎপাদন ও বিপণন সমূলে উৎপাদন করা সম্ভব হচ্ছে না বলে মত চিকিৎসাবিদদের। এইসব ওষুধ জনগণ খাচ্ছে, গ্রহণ করছে এবং কোনো উপকার পাচ্ছে না, রোগাক্রান্ত হচ্ছে এবং অনেকে মারাও যাচ্ছে। প্রয়োজনের সময় চিকিৎসকের পরামর্শ ছাড়াই নিকটতম ফার্মেসি থেকে ওষুধ কিনেন সাধারণ মানুষ। অথচ ঔষধ প্রশাসন বলছে দেশের 246টি কোম্পানির মাত্র 40টিতে তৈরি হয় মানসম্পন্ন ঔষধ। এতে ক্ষতিকারক বা মানহীন ঔষধ বিভিন্নভাবে সারা দেশে ছড়িয়ে পড়ায় জনস্বাস্থ্য চরমভাবে হুমকির মুখে পড়ছে বলে মত চিকিৎসা বিশেষজ্ঞদের। ওষুধ প্রশাসন অধিদপ্তরকে খুব শক্তিশালী করতে হবে।
তাদেরকে কঠোর হস্তে এই সমস্ত দুর্নীতিবাজদেরকে দমন করার শক্তি বা সহায়তা প্রদান করতে হবে। সরকারের নিয়ন্ত্রণে থাকলে এই ওষুধ প্রশাসন কোনো সময় কার্যকর হবে বলে আমার মনে হয় না। ভেজাল প্রতিরোধে অব্যাহতভাবে অভিযান পরিচালনার অঙ্গীকার ওষুধ প্রশাসন অধিদপ্তরের। সরকারের অ্যাক্টিভ এজেন্সিকে সাপোর্ট দেওয়ার জন্য অন্যান্য এজেন্সিগুলো আছে। উদ্দেশ্যটা কি? মানহীন ওষুধ বাজারে থাকবে না, এর বিরুদ্ধে আমাদের অভিযান চলছে, অব্যাহত থাকবে। একটি বেসরকারি সংস্থার তথ্য মতে দেশে প্রতি বছর ভেজাল বা নিম্নমানের ওষুধের বার্ষিক বিক্রি প্রায় 1000 কোটি টাকা, যা মোট বিক্রির প্রায় 10%। সমস্যা সমাধানে শাস্তির মাত্রা বাড়ানোর পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের আহ্বান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ইসলামকে সন্ত্রাসবাদী ধর্ম হিসেবে চিহ্নিত করতে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের নেতারা। বাদ-জুমা পুরান ঢাকার বংশালের নর্থ সাউথ রোডে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি। ধর্মের নামে জঙ্গিবাদ ইসলাম সমর্থন করে না উল্লেখ করে সংগঠনের নেতারা বলেন, যারা বোমাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ হত্যা করছে তারা দেশ ও মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এদের বিরুদ্ধে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান নেতারা। মানববন্ধনটি পুরান ঢাকার তাঁতিবাজার থেকে শুরু হয়ে গুলিস্তানে এসে শেষ হয়। এতে স্থানীয় বাসিন্দা ও আশপাশের বিভিন্ন মসজিদের মুসল্লিরা অংশ নেন। সন্ধ্যার সময় আরো থাকছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেলেন হিলারি ক্লিন্টন। স্যান্ডার্সের সমর্থন সত্ত্বেও নানা ইস্যুতে অভ্যন্তরীণ দ্বন্দ্বে ডেমোক্রেটরা। দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগ। খাবার ও বিশুদ্ধ পানির অভাবে চরম ভোগান্তি পোহাচ্ছেন লাখ লাখ পানিবন্দী মানুষ। পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। তবে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের দাবি, দুর্গত এলাকার মানুষের সহযোগিতায় তৎপর রয়েছেন তারা। আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জামালপুরে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার কারণে পানিবন্দী হয়ে চরম অসহায়ভাবে দিন কাটাচ্ছেন 6 উপজেলার প্রায় 2 লাখ মানুষ। বন্ধ করে দেওয়া হয়েছে 2 শতাধিক স্কুল। এদিকে ইসলামপুর উপজেলায় গত 5 দিনে বন্যার পানিতে ডুবে 4 শিশুর মৃত্যু হয়েছে। পর্যাপ্ত ত্রাণ সহযোগিতা না পাওয়ার অভিযোগ দুর্গতদের। পানি আস্তে আস্তে বাড়তেই আছে, এর মধ্যে সরকার থেকে কোনো ত্রাণ পায়নি। বন্যার পানিতে প্লাবিত হয়েছে কুড়িগ্রামের 56টি ইউনিয়নের 719টি গ্রাম। তলিয়ে গেছে ফসলের মাঠ। হাজার হাজার পুকুর দিঘি তলিয়ে যাওয়ায় ভেসে গেছে কোটি কোটি টাকার মাছ ও পোনা। এতে দিশেহারা হয়ে পড়েছেন মাছ চাষিরা। যত জোরে পানি আসতেছে সব ভরিয়ে একবারে 1 লাখ টাকার পোনা সব শেষ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত চাষিদের প্রকৃত তালিকা তৈরি করতেছি। এই ক্ষতিগ্রস্ত চাষিদের যাতে পুনর্বাসনের ব্যবস্থা করা যায় সেজন্য কর্তৃপক্ষের কাছে আমরা সহায়তা চাব। সিরাজগঞ্জের 5টি উপজেলার 35টি ইউনিয়নে 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বিশুদ্ধ পানি ও খাদ্যের সংকটে চরম দুর্ভোগ পোহাচ্ছেন তারা। নাম্বার চেয়ারম্যান তো আসেই নাই, কোনো কিছু চিরামরি কোনো কিছু আমাদের ত্রাণ করা হয়েছে, সেটি হচ্ছে 40 মেট্রিক টন এবং নগদ 3.5 লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। শরীয়তপুরের বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। নতুন করে পানি ঢুকে পড়েছে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে। এছাড়া বন্যায় তলিয়ে আছে 25টি ইউনিয়নের 2 শতাধিক গ্রাম। স্যানিটেশন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে বানভাসীরা। মাজজাহান, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন নিলেন হিলারি ক্লিন্টন। ফিলাডেলফিয়ার দলের জাতীয় সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার তিনি এই মনোনয়ন গ্রহণ করেন। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প মার্কিনীদের বিশ্ব থেকে আলাদা করার চেষ্টা করছে অভিযোগ করে হিলারি বলেন, ঐক্য হল যুক্তরাষ্ট্রের উন্নয়নের চাবিকাঠি। এক্ষেত্রে কোনো ধর্মকে নিষিদ্ধ করা হবে না বলেও জানান সাবেক ফার্স্ট লেডি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে প্রথম জয়ের দেখা পেল রেকর্ড 4 বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা 1-0 গোলে হারিয়েছে সকার ক্লাব ফেনীকে। ম্যাচে আবাহনীর হয়ে একমাত্র গোলটি করেন জুয়েল রানা।
আগের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সাথে 1-1 গোলে ড্র করায় সকার ক্লাব ফেনীর বিপক্ষে এই ম্যাচে জয়ের জন্যই মাঠে নামে ঢাকা আবাহনী। তাই শুরু থেকেই লাডি বাবা লোলার শিষ্যদের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আকাশে নীল জার্সিধারীরা। গোলের দারুণ কিছু সুযোগ পেলেও আবাহনীর কামারা মামুন মিয়াদের ব্যর্থতায় সেগুলো সফলতার মুখ দেখেনি। প্রথমার্ধের শেষ দিকে 42 মিনিটে অপেক্ষার অবসান ঘটে আকাশে নীল জার্সিধারীদের। শেষ পর্যন্ত একমাত্র গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে জর্জ কোটানের শিষ্যরা। তৃতীয় সাক্ষাতের আগে স্বাধীনতা কাপের প্রথম স্থানীয় চট্টগ্রাম আবাহনী লিমিটেড তারা মুখোমুখি হবে। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। কঠোর নিরাপত্তায় কেরানীগঞ্জের নতুন কারাগারে নেওয়া হচ্ছে কেন্দ্রীয় কারাগারের বন্দীদের। সিন্ডিকেট গড়ে তুলতে দেয়া হবে না বললেন আইজি প্রিজন। জঙ্গি দমনে বিশেষ নির্দেশনা দিয়ে শেষ হলো 4 দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। মামলা পরিচালনায় জটিলতা সৃষ্টি হলে আইন মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ। 10 বছরেও শেষ হয়নি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার শায়খ আব্দুর রহমানের ছেলে সহ 4 জঙ্গির বিচার। সাক্ষী হাজির করতে না পারার কারণ বলছেন আইনজীবীরা। সারা দেশে বন্যা পরিস্থিতির আরো অবনতি, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে পানিবাহিত রোগ। এবং গত 1 দশকে সুন্দরবনে আশঙ্কাজনক হারে কমেছে বাঘের সংখ্যা। হুমকির মুখে প্রাণীটির অস্তিত্ব। বাঘ দিবসে দেশের বিভিন্ন স্থানে র্যালি। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।